আমি কোটা আন্দোলনে 2018 সাল থেকে সক্রিয় আছি। 2018 সালে আমি 2টা বুলেটও খাইছি আন্দোলনে, কোটা আন্দোলনের সময়। এবং এই আন্দোলনে আপনি দেখবেন এই আন্দোলনের একদম শুরুতে 4 জুলাই আমি কোটা সাম্যের পৃথিবীর কুসংস্কার মেধাবীদের উপর অত্যাচার শিরোনামে আমি গান প্রকাশ করি। এবং আমার অধীনে যত আমার যারা ছোট ভাইরা ছিল, যারা হিপহপ কালচার প্র্যাকটিস করে, তাদের সবাইকে আমি এগিয়ে আসতে আহ্বান জানাইছি যে আসো আমরা এখানে হিপহপ দিয়ে আমরা একটা এই হিপহপ নিয়ে আমরা এইখানে একটা প্রতিবাদের ঝড় তুলতে পারি কিনা। এই আন্দোলনে যতটুকু আমার জায়গার সক্ষমতা ছিল আমি তার সর্বোচ্চটুকু করেছি। যদি বলি 17 জুলাই যেটা ছিল হচ্ছে মানে আমার জন্য খুবই ভয়ঙ্কর একটা দিন। সেই দিন আমি ফেসবুকে একটু খুব আবু সাইদের মৃত্যুর কারণে খুব বড়সড়ভাবে আলোচনা করি এবং আমি ক্ষমতাসীন একটি দলকে বেকুব লীগ মন্তব্য করি এবং ভোট চোরের কাছে এই আবু সাইদ হত্যার বিচার হইতে পারে না। আমি সেদিন ক্যাম্পাসে যারা আমার সাথে ছিল, আমার যারা ছোট ভাইরা ছিল, আমি আবু সাইদ মৃত্যুর পরেই বলেছি যে এই আন্দোলন কোটা আন্দোলনে নাই। এই কোটা আন্দোলন যেহেতু একজন লোক মৃত্যুবরণই করলো, তো ভোট চোরের কাছে মৃত্যুর দাবি জানানোও হইতে পারে না। সো এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। এবং আলহামদুলিল্লাহ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা সক্রিয় আন্দোলন অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেছে, তাদেরকে আমি বহুদিন ধরে চিনি। তারা এই আন্দোলনে হুট করে প্রতিবাদী হয়েছে ব্যাপারটা তা না, তারা দীর্ঘদিন যাবৎ এই সিস্টেমের বিরুদ্ধে সোচ্চার ছিল। এবং কোটা আন্দোলনে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা শুধু এই কথা বলে আমি আপনাদের সিম্প্যাথি ক্যারি করতে চাই না। শুধু আমি না, বাংলাদেশের অসংখ্য মানুষই এই কোটা আন্দোলনের সময় ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এবং এই আন্দোলন যদি সফল না হইতো, আমি শুরুতে আপনাকে বললাম যে আন্দোলন সফল না হইলে আপনার সামনে এখানে দাঁড়ায় আমার কথা বলা হইতো না, হয়তো আমি এখানে থাকতামই না। এখানে আমার কাছে যে আমার যারা কিছু মানুষ আমাকে যেটা ফোন দিয়ে জানায় সেটা হচ্ছে যে কয়েকটা লিস্ট হচ্ছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে। সেই লিস্টের ভিতর একদল ছিল যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, আর একটা লিস্ট ছিল সম্ভবত আমি যতটুকু যেটা হচ্ছে থ্রেটগুলো, হুমকিগুলো মানুষের জানা কথায় আসে। তো আমার কাছে যে সকল সংবাদ এসে পৌঁছেছিল সারাউন্ডিংয়ে যে কিছু লোক আছে যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, আর যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না, কিন্তু তাদেরকে গভর্নমেন্ট চেয়েছিল তাদের পক্ষে কাজ করাইতে। গভর্নমেন্ট যাদেরকে পক্ষে কাজ করতে চেয়েছিল আপনারা জানেন কাদেরকে পক্ষে কাজ করতে চেয়েছিল। আমি ব্ল্যাক লিস্টে ছিলাম। যে আমি শুধু এই কোটা আন্দোলনে যদি বলেন এই আন্দোলনে আমি ব্ল্যাক লিস্টে বা এরকম ব্যাপারটা এরকম না। আমি 2019 সাল থেকেই বহুত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমি যাচ্ছি 2019 সাল থেকে। কারণ যে ভয়েস আপনারা শুনতেছেন, আমি এই ভয়েস 2019 সাল থেকে প্র্যাকটিস করে আসতেছি। যখন সারা বাংলাদেশের মানুষজন চুপ ছিল, তখন আমি একটা গানে বলেছিলাম যে পর্দাওয়ালিশের একটা কেলেঙ্কারি হয়েছিল বাংলাদেশে। তখন আমি একটা গানে বলেছিলাম যে পর্দাওয়ালিশ তুচ্ছ জিনিস, এসব নয় তো দুর্নীতি ভাই সেখানে হচ্ছে যেখানে দেখছো উন্নতিকে প্রশ্নবিদ্ধ করা এবং উন্নতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা নিয়ে তখন সবাই চুপ ছিল। আমি একটা বলেছি, আমি আমার গানে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলাম যে সংসদ এটা হচ্ছে চিকি ভবনের দামি হাওয়া, বেচা খায় চানাচুর, আর আমজনতার খ্যাতা বেচা তোমরা রাজ বাহাদুর, মুখে মুখে বড় ভাই। আমি তখনই বলেছিলাম যত পারো চাটো, তবে নতুন জায়গা খালি নাই। আমদানিতে ভ্যাট, পণ্য বেচতে গেলে ভ্যাট, পণ্য কিনতে গেলে ভ্যাট, আবার কথা কইতে গেলে ভ্যাটের উপর ভ্যাট। ইয়াং জেনারেশনকে আমি বলেছিলাম, ইয়াং জেনারেশন তোমরা মেসেঞ্জারের চ্যাট ছিল, পাল ধরো হাল, চলো বহু দূরে খেলি। কিন্তু বড় ভাইগো কাঠের চশমা উল্টা কইরা ঝুলে, মাছসাগরে দুলে। বড় ভাইগো কাঠের চশমা উল্টা কইরা ঝুলে, মাঝি মাছসাগরে দুলে। আর যখন আমজনতা ঘুমায় তখন হিপহপ কথা বলে। এই হিপহপ কথা বলতেছে, আমি হিপহপের ভাষায় 2019 সাল থেকে কথা বলে আসতেছি এবং হিপহপ কথা তখনও বলছে। আপনারা দেখছেন হিপহপে এই আন্দোলনেও কথা বলছে। তরুণদের সম্পৃক্ততা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দরকার এবং এই বিষয়টাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি বলি কেন দরকার। দেখেন, এই যে তরুণরা, আমরা যারা তরুণ আছি, আমরা হচ্ছে এই যে টেকনোলজিক্যাল বিপ্লবটা খুব কাছ থেকে দেখছি এবং টেকনোলজিক্যাল বিপ্লবটা আমরা এক্সপিরিয়েন্স করছি। এটা কিন্তু অবশ্যই আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের প্রতি রেসপেক্ট রেখে বলি, তাদের থেকে কিন্তু অতপ্রত হবে বেশি। এখন টেকনোলজির বিপ্লবটা আমরা অবজার্ভ করার কারণে এবং এটাকে আমরা এই অভিজ্ঞতা আমাদের থাকার কারণে এই তরুণরা কিন্তু জানে আসলে আগামীর পৃথিবী কোন দিকে যাচ্ছে। সো এই সময়ে তরুণদের সম্পৃক্ততা শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উপদেষ্টা মণ্ডলীতেই নয়, তরুণদের সম্পৃক্ততা প্রত্যেকটা অঙ্গনে যত বেশি হবে তত বেশি সংস্কার এবং তত বেশি সুন্দর গুড আইডিয়াগুলো আমরা পাবো।
নতুন যে গভর্নমেন্ট আসলো, এই গভর্নমেন্ট তো আসলে হচ্ছে একটা নির্বাচন দেওয়ার জন্য এসেছে, গণতান্ত্রিক নির্বাচন দেওয়ার একটা গণতান্ত্রিক উপায়ে একটা সুন্দর নির্বাচনের একটা গ্রাউন্ড ক্রিয়েট করবে এবং আমরা আমাদের ভোটাধিকার ফেরত পাবো, এই জন্য তারা এসেছে। নতুন গভর্নমেন্ট দেশের প্রত্যেকটা সেক্টরকে অনেক বেশি উন্নত করে অনেক উচ্চতর জায়গায় নিয়ে যাবে, ব্যাপারটা আসলে তেমন না। তাদেরকে ওই দায়িত্ব দেওয়াও হয়নি, কিন্তু তারা করবে, এটা চেষ্টা করবে যে যতটুকু সময় আছে এই সময়ে যতটুকু ডেভেলপ করা যায়। তবে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে জনমানুষের ভেতরে যে একটা নতুন আমেজ ফিরে এসেছে, অন্যায় অনিয়মের বিরুদ্ধে যে প্রতিবাদ এখন একদম ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত করতেছে, এই চর্চাটা যদি অব্যাহত থাকে তাহলে উপায় নেই, এই পথশিশু থেকে শুরু করে যত বড় দুর্নীতি হোক সকল দুর্নীতির বিরুদ্ধেই আওয়াজগুলো উঠবে এবং এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া ছাড়া যেই ক্ষমতায় আসুক, যদি এই চর্চাটা যদি কন্টিনিউয়াসলি আমরা করে যেতে পারি তাহলে অবশ্যই দেশ উন্নতির দিকে আগাবে।